জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের বড় খেলা, হাসিনার টার্গেট সরাসরি তারেক, থাকছে প্রতিবেদনে। ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা, কি ভাবছে বিএনপির সরকার, থাকছে প্রতিবেদনে। বিএনপি ক্ষমতায় বসার পর সারা দেশে নারী শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব, থাকছে প্রতিবেদনে। দেশে ফিরছে শেখ হাসিনা, জয় কি হতে যাচ্ছে, থাকছে প্রতিবেদনে। পাশেদ মাহমুদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা নিয়ে হাসনাত আবদুল্লার পোস্ট, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের বড় খেলা, হাসিনার টার্গেট সরাসরি তারেক। প্রশ্নটা আগেও ছিল, বিএনপি সরকার গঠনের পর প্রশ্নটা গতি পেয়েছে। প্রশ্ন হল, আওয়ামী লীগকে কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফেরাতে চায় বিএনপি? আলোচনা কিন্তু আজও অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগের অফিস একটার পর একটা খুলতে শুরু করেছে। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরব নানা মহল। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে কোনো খবর এখনও প্রকাশিত হয় না, তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে হাসিনাকে নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। আগামী দিনেও যে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে হাসিনার দেওয়া একটি সাক্ষাৎকার নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে। হাসিনার বক্তব্যকে উদ্ধৃত করে সাক্ষাৎকারের শিরোনাম করা হয়েছে। সাক্ষাৎকারের একটি অংশে হাসিনা জানিয়েছেন, আমার সময়েও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি। সাক্ষাৎকারের শিরোনামে সেটাই রাখা হয়েছে, আর এখানেই জল্পনা আর প্রশ্নের জন্ম। তবে কি হাসিনার টার্গেট এখন আর ইউনূস নন, তারেক? কারণ বাংলাদেশ ভোট নিয়ে হাসিনার বিবৃতি আমাদের সকলের স্মরণে রয়েছে। হাসিনা বলেছিলেন, ভোটের নামে প্রহসন হয়েছে। কাতাকলমে ভোট 12 ফেব্রুয়ারি হলেও আগের রাত অর্থাৎ 11 ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয় ছাপ্পা। বিএনপি যাতে ক্ষমতায় আসীন হতে পারে সে কারণেই তদারকি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়নি। আর এর পেছনে তারেক রহমানের প্রচ্ছন্ন সমর্থন ছিল। সম্প্রতি বিএনপির একটি জনসভায় তারেক রহমানের দেওয়া ভাষণ ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওরও সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে তারেককে বলতে শোনা যায়, আজ শেখ হাসিনা যে কথা বলেছে শেখ হাসিনার এই জবাব আমি দেব। হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। মনে করা হচ্ছে তারেক রহমানের এই ভিডিও বার্তা কানে গিয়েছে হাসিনার, তাই এখন তার নিশানায় ইউনূস নন, তারেক রহমান। হাসিনা প্রতিনিয়ত বলে চলেছেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, সরকারে পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ আর হত্যালীলা বন্ধ হয়নি। বন্ধ হয়নি আওয়ামী লীগের ওপর অত্যাচার। তাদের উপর লাগাতার আক্রমণ, সন্ত্রাস চলছে। আমরা প্রতিটি ঘটনার বিচার করব, কেউ রেহাই পাবে না। এমনকি তারেক রহমানের দেশে ফেরা নিয়েও মুখ খুলেছেন হাসিনা। বলেছেন, আমি সব জানি। একই সঙ্গে সারা দেশে মামলা করারও নির্দেশ দিয়েছেন হাসিনা। বলেছেন, দলের যেসব নেতাকর্মী হামলার শিকার তারা আদালতে ইউনূসকে জড়িয়ে মামলা দায়ের করুক। আগামী দিনে এই সব নথি কাজে আসবে। এছাড়াও যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হল চলতি মাসের 3টি দিন, 7, 17 এবং 26 মার্চ কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন হাসিনা। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই 3টি দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথমে আসা যাক 7 মার্চের কথায়। 1971-এর এই দিনে ঢাকার রমনায় সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় ভাষণ দেন মুজিবুর রহমান। ওই ভাষণ মঞ্চ থেকে স্বাধীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। সেই ভাষণে তিনি উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 17 মার্চ শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ তাদের প্রাতঃস্মরণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকায় ধানমন্ডি 32-এ মুজিবুর রহমানের বাড়ি, যেটা জাতীয় সংগ্রহশালা ছিল, সেটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই বাড়িতে কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। ব্যক্তিগত উদ্যোগে যাওয়া কয়েকজন নারী ও পুরুষ হেনস্থার শিকার হন। ফুল নিয়ে একজন রিকশাচালক শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। আর 26 মার্চ বাংলাদেশের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলি স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্য
অন্যত্র দিনটি উদযাপনের সুযোগ পায়নি। স্মৃতিসৌধে এবং অন্যত্র স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। ওয়াকিবহাল মহলের মতে চিন্তাভাবনা করেই ওই 3টি দিন নির্বাচন করেছেন হাসিনা। ওই 3টি দিনের সঙ্গে আওয়ামী লীগের আবেগ জড়িয়ে রয়েছে। ক্রমশ মিলছে সবুজ সংকেত। দেশে ফিরছেন শেখ হাসিনা। কি ভাবছে বিএনপি সরকার? বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে। তদারকি সরকার বিদায় নিয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে বিএনপি। তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে পালাবদল ঘটেছে। এই অবস্থায় হাসিনার ফেরা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তদারকি সরকারের সময় বিষয়টা ছিল প্রত্যর্পণ, আর বিএনপি সরকারের আমলে সেটা বদলে হয়েছে প্রত্যাবর্তন। নতুন করে হাসিনাকে নিয়ে আলোচনার কারণ দিল্লির একটি বার্তা এবং বাংলাদেশের একটি বার্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিও সতত্ব যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে হাসিনাকে বলতে শোনা গিয়েছে তিনি দেশে ফিরছেন। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর হাসিনাকে নিয়ে তারা কি ভাবছে তা নিয়েও আলোচনা চলছে। হাসিনা দেশে ফিরবেন কি জাতীয় রাজনীতিতে যোগদানের জন্য, নাকি কারাগারে যাওয়ার জন্য? এই দুটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তদারকি সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে মামলা দায়ের হয়। আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে। তদারকি সরকার সেই দণ্ডাদেশ কার্যকর করার ব্যাপারে বদ্ধপরিকর ছিল। সে কারণে পূর্বতন সরকারের তরফে দিল্লির কাছে হাসিনার প্রত্যর্পণের দাবি পেশ করা হয়। একবার নয়, বেশ কয়েকবার। দিল্লি যে ঢাকার দাবি পূরণ করবে না সে বিষয়ে নিশ্চিত ছিল রাজনৈতিক বিশ্লেষকেরা। কার্যক্ষেত্রে সেটাই হয়েছে। দিল্লির আরও একটি দাবি ছিল নির্বাচন। এই দাবি শুধু দিল্লির নয়, এই দাবি ছিল আন্তর্জাতিক মহলের। বলা হয়েছে সেই দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হন পূর্বতন সরকার প্রধান। যদিও এই নির্বাচন নিয়ে সন্দেহ রয়েছে। বলা হচ্ছে এটা আসলে সাজানো নির্বাচন। কে ক্ষমতায় আসবে তা আগে থেকেই তৈরি করা ছিল। দরকার ছিল একটা সরকারি সিলমোহরের। ভোটের মধ্য দিয়ে সেই সিলমোহরের ব্যবস্থা করে নিয়েছেন পূর্বতন সরকার। ক্ষমতায় পরিবর্তনের পর হাসিনার ঘর ওয়াপসি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কোনো কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে পেরেছেন শর্ত সাপেক্ষে। শর্ত ছিল প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম দায়িত্ব হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সসম্মানে ঘরে ফিরিয়ে আনা। অনেকে বলছে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পড়তে হবে ফাঁসির দড়ি, কারণ তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন আসামি। অপরাধ একটা নয়, একাধিক। সেই সব অপরাধের অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। অধিকাংশ মামলার রায় হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। শেখ হাসিনা রাজনীতিবিদ হিসেবে যে বিচক্ষণ তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনা যেমন আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, সম্পর্ক রেখে গিয়েছিলেন রাশিয়া ও চীনের সঙ্গেও। আর ভারতের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল তা আর নতুন করে বলার দরকার পড়ে না। চীনের সঙ্গে মসৃণ সম্পর্কের কারণে পদ্মা সেতু নির্মাণে ওই দেশে সাহায্য নিয়েছিলেন। আবার রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের কারণে পদ্মাপাড়ে তৈরি হয়েছিল পরমাণু কেন্দ্র। হাসিনা সরকারের বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ। সেই অভিযোগের বিস্ফোরণ জুলাই অভ্যুত্থান, এমনটাই মনে করে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ইউনুসকে কেন্দ্র করে বাংলাদেশবাসীর মনে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, যদিও তিনি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। সম্প্রতি শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অডিওতে তাকে বলতে শোনা গিয়েছে তিনি দেশে ফিরছেন। তিনি এও বলেন নতুন একটি সরকার বাংলাদেশ শাসন করছেন। দেশবাসী তাদের শাসন দেখুক, তারা বিচার করুক কোন সময়টা ভালো ছিল, হাসিনার আমল না বর্তমান সময়। তখনই তিনি দেশে ফিরবেন বলে অডিও বার্তায় জানিয়েছেন হাসিন। ফাঁসির আদেশে তিনি তোয়াক্কা করবেন না। তবে কতদিন এই সরকারের শাসন দেখার জন্য দেশবাসীকে বলেছেন সেটা কিন্তু অস্পষ্ট। হাসিনার এই বক্তব্য থেকে ধরে নেওয়া যেতে পারে দেশে তার দ্রুত ফেরার ব্যাপারে নানা প্রান্ত থেকে যা দাবি করা হচ্ছে সেটা আসলে অপপ্রচার। হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে দেশে ফিরবেন না। এখন প্রশ্ন হলো হাসিনাকে নিয়ে তারেক রহমান সরকার কি ভাবছে? এখনও পর্যন্ত এই সরকারের নেওয়া পদক্ষেপ কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরির ইঙ্গিত দিচ্ছে। বিএনপি ক্ষমতায় বসার পর সারা দেশে নারী শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। বরং গত কয়েকদিনে নরসিংদী, পাবনা ও চট্টগ্রামে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ধর্ষণ, হত্যা ও প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নারী ও শিশুদের উপর পৈশাচিক বর্বরতা বেড়ে যাওয়ায় নতুন সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। গত ২৫-২৬ ফেব্রুয়ারি রাতে নরসিংদীর মাধবদীতে এক লোমহর্ষ ঘটনা ঘটে। ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকেই অপহরণ করে নিয়ে যায় স্থানীয় বখাটে নূর মোহাম্মদ নুরা ও তার চক্র। অপহরণের পর তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যার পর লাশ ফেলে রাখা হয় ফসলের জমিতে।
পুলিশ এই ঘটনায় মূল আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পাবনার ঈশ্বরদীতে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঘটে যাওয়া ঘটনাটি বর্বরতার সকল সীমা ছাড়িয়ে গেছে। ৬৫ বছর বয়সী সুফিয়া খাতুনকে বাড়ির উঠানেই কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার ১৫ বছর বয়সী নাতনি জামিলা আক্তারকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর সরিষার ক্ষেতে ফেলে হত্যা করা হয়। ২৮ ফেব্রুয়ারি সকালে তাদের মরদেহ উদ্ধারের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় স্বজনদেরই সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ মার্চ বোটানিক্যাল গার্ডেনের দুর্গম পাহাড়ে ৭-৮ বছরের এক কন্যা শিশুকে অত্যন্ত বীভৎস অবস্থায় পাওয়া যায়। শিশুটির শ্বাসনালী কাটা ছিল এবং পরনের কাপড় ছিল না। চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ রাতে শিশুটি মারা যায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে শিশুটিকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যেই গলা কেটে দেওয়া হয়েছিল। এই ঘটনাটি চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এদিকে শুধু নারী শিশু নির্যাতনই নয়, বেড়েছে সশস্ত্র সন্ত্রাসীদের দাপটও। গত ২৮ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম নগরের চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে পুলিশি পাহারার তোয়াক্কা না করেই সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলি চালায়। কোটি টাকা চাঁদা না পেয়ে এই দুঃসাহসিক হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খোদ পুলিশি পাহারার মধ্যে এমন হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ভঙ্গুর দশাকে স্পষ্ট করে। সারা দেশে যখন এমন বিভীষিকাময় পরিস্থিতি, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বাস্তবে সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দিন দিন বাড়ছে। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা নিয়ে হাসনাত আবদুল্লার পোস্ট। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব নিজের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশে এনেছেন। বুধবার ৪ মার্চ তার নিজের এবং বাবা, মা ও স্ত্রীর মোট ৯টি ব্যাংক হিসাবের বিবরণী প্রকাশ করে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দেন তিনি। এ ঘটনায় তার রাজনৈতিক সহকর্মী ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আসিফ মাহমুদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। হাসনাত আবদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, এদিন কেবল আসিফ মাহমুদকেই তলব করা হয়েছিল, তবে তিনি স্বচ্ছতা নিশ্চিতে নিজের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও উন্মুক্ত করেছেন। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর তাদের সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল বলে অপপ্রচার চালানো হয়েছিল, অথচ তারা আইনানুযায়ী সব বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন। সংসদ সদস্য হাসনাত আরও দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো মূলত মিথ্যা অপপ্রচার ও মিডিয়া ট্রায়াল। তার মতে, এই উৎপাদিত অভিযোগগুলো শেষ পর্যন্ত স্রেফ অভিযোগ হিসেবেই থেকে যাবে এবং কখনোই প্রমাণিত হবে না।